সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদার শহীদ কমান্ডার মোহাম্মদ দেইফের মৃত্যুবার্ষিকীতে তার বীরত্ব গাথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, বিশ্বজুড়ে দেইফের ভাইরা, সন্তানেরা ও অনুসারীরা তার দেখানো পথ ধরেই এগোচ্ছেন এবং দখলদার শক্তির উপর আঘাতের পর আঘাত হানছেন। রোববার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে আবু উবাইদা বলেন, মোহাম্মদ দেইফের রেখে যাওয়া উত্তরাধিকার যুদ্ধাপরাধী ও লুটেরাদের জন্য এক দুঃস্বপ্ন হয়ে থাকবে। দখলদাররা কখনো শান্তিতে ঘুমাতে পারবেন না, এমন হুঁশিয়ারি উচ্চারণ করে কাসামের মুখপাত্র বলেন, দেইফ ও তার সহযোদ্ধারা তাদের রক্ত দিয়ে ফিলিস্তিনি মুক্তির শেষ অধ্যায় লিখে গেছেন। বিবৃতিতে আবু উবাইদা আরও বলেন, মোহাম্মদ দেইফ তার সহযোদ্ধাদের সঙ্গে আল আকসা ফ্লাড অভিযানের নেতৃত্ব দিয়ে শত্রুদের ওপর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আঘাত এনেছেন। এই আঘাত দখলদারদের সক্ষমতাকে চিরতরে ভেঙে দিয়েছে, সমগ্র মুসলিম জাতিকে ফিলিস্তিন ইস্যুর পেছনে একত্রিত করেছে এবং ফিলিস্তিন প্রশ্নকে আবারও সংগ্রামের কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে এনেছে। তার ভাষায়, দশকের পর দশক ধরে মোহাম্মদ দেইফের জিহাদ, আনুগত্য, ত্যাগ, নেতৃত্ব ও মেধা শেষ পর্যন্ত শাহাদাতকে স্পর্শ করেছে। আমাদের মহান কমান্ডার এখন শহীদদের সারিতে। তার ও অন্য নেতাদের রক্ত আজ আমাদের জাতির সন্তানদের রক্তের সঙ্গে মিশে গেছে, যারা আল আকসা ও ফিলিস্তিনের জন্য তাদের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। চলতি বছরের 30 জানুয়ারি আল কাসাম ব্রিগেডস ঘোষণা করে তাদের চিফ অফ স্টাফ মোহাম্মদ দেইফ শহীদ হয়েছেন। তার সঙ্গে আরও কয়েকজন শীর্ষ কমান্ডার শহীদ হন। কাসাম ব্রিগেডস জানায়, তারা কেউ শহীদ হন কমান্ড সেন্টারে, কেউ সরাসরি যুদ্ধক্ষেত্রে শত্রুর মুখোমুখি হয়ে, আবার কেউ শহীদ হন মুক্তিযোদ্ধাদের অবস্থান পরিদর্শনের সময়। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একের পর এক শীর্ষ স্তরের হামলা চালিয়ে যাচ্ছেন। বেশিরভাগ হামলায় ব্যবহৃত হচ্ছে রহস্যময় টানেল। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনের সামরিক বিশ্লেষক ইউসি ইয়াহোশুয়া গাজার প্রতিরোধ বাহিনীর টানেল সম্পর্কে লিখেছেন, একবার চিন্তা করুন, আপনার পায়ের নিচেই একটি অন্য ধরনের পরিপূর্ণ শহর লুকিয়ে আছে। তিনি বলেন, গাজা উপত্যকার নিচে গড়ে ওঠা এই অবকাঠামো কোনো সাধারণ বিশ্রাম কক্ষ নয়, যেটা জিনিসপত্র বাজার থেকে কেনা হয়েছে বলে সহজেই ধ্বংস করা যাবে। এগুলো ধ্বংস করতে চাইলে সুসংগঠিত ও পেশাদার তৎপরতা জরুরি। ইসরায়েলের রিজার্ভ বাহিনীর জেনারেল ইসহাক ব্রিক বাস্তবতা স্বীকার করে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান আইয়াল জামির জনগণকে মিথ্যা বলছেন এবং তিনি নিজেও জানেন যে হামাসকে সামরিক চাপ দিয়ে পরাজিত করা এবং বন্দীদের ফিরিয়ে আনা সম্ভব নয়। তিনি স্পষ্ট করে বলেন, হামাসকে হারানো যাবে না, কারণ তারা তাদের মূল শক্তি ফিরে পেয়েছে। ইসরায়েলি বিশ্লেষক গাই ব্লিক ইসরায়েলি চ্যানেল 12কে বলেছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে আমরা চূড়ান্ত বিজয়ের মাত্র এক কদম দূরে রয়েছে। এখন 1.5 বছর পার হয়ে গেছে, আমরা এখনো এখানে বসে আছি। সাংবাদিক আমিত সিগালের তথ্য তুলে ধরে গাই ব্লিক বলেন, ইসরায়েলি সেনাবাহিনী হামাসের 25% টানেলও ধ্বংস করতে পারেনি। এই বিশ্লেষক বলেন, মোট কথা আমাদের মেনে নিতে হবে, আমরা হামাসের বাকি টানেলগুলো ধ্বংস করতে পারবো না। এমনকি হামাসের সব সদস্যকে নির্মূল করাও আমাদের পক্ষে সম্ভব নয়। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী হামাসের এই টানেল প্রযুক্তির কাছে ইসরায়েলি সেনারা এতটাই অসহায় যে তারা প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণ থেকে বাঁচতে বাধ্য হয়ে নর্দমায় আশ্রয় নেন। এর আগে ইসরায়েলি টিভি চ্যানেল 14 এর সাংবাদিক হালেল বেটন এক ছবি প্রকাশ করেন, যেখানে দেখা যাচ্ছে রকেট হামলার সময় এবং সাইরেন বাজানোর পর ইসরায়েলি সেনারা নিজেদের প্রাণ রক্ষার্থে পয় নিষ্কাশন ড্রেনে লুকিয়ে পড়ছেন। আল মাইদিনের রেজিস্ট্যান্স বিষয়ক বিশ্লেষক হানি আল দালি বলেছেন, হামাসের দৃঢ় অবস্থান এবং ইসরায়েলি ফ্রেমওয়ার্ক মেনে নিতে তাদের অস্বীকৃতির কারণে যুদ্ধবিরতি আলোচনায় নতুন আঙ্গিক তৈরি হয়েছে। আল দালি ব্যাখ্যা করেন, ফিলিস্তিনি প্রতিরোধের দৃঢ়তা এবং যুদ্ধক্ষেত্রে তাদের সাফল্যের কারণে আগের প্রত্যাহার পরিকল্পনা পুনর্বিবেচনা করতে ইসরায়েলকে বাধ্য করেছে। আলোচনা চলাকালীন ইসরায়েল গাজা উপত্যকার বিভিন্ন অংশে ইসরায়েলি সামরিক উপস্থিতি বজায় রাখার চেষ্টা করলেও এখন সেই পরিকল্পনা থেকে সরে আসতে পারেন তারা। তিনি উল্লেখ করেন, প্রতিরোধ যোদ্ধাদের সাম্প্রতিক অভিযানগুলো, বিশেষ করে ব্যাপকভাবে প্রচারিত কয়েকটি দৃশ্য ইসরায়েলি কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলেছে, যেখানে হামাসের যোদ্ধারা ইসরায়েলি ট্যাঙ্কে শক্তিশালী বিস্ফোরণ ঘটানোর পর অনেক সেনা হতাহত হন। এদের মধ্যে কয়েকজন আগুনে পুড়ে মারা যান। কিছু অভিযানে ইসরায়েলি সেনারা প্রতিরোধের চেষ্টা না করেই পালিয়ে যান। অভিযানগুলো বিশ্লেষণ করে ইসরায়েলি সেনাবাহিনী এই ভাবনায় স্থির হয়েছে যে
ক্ষয়ক্ষতির মাত্রা দেখে সেনাদের মনোবলে বড় চির ধরেছে এবং এই অবস্থায় গাজায় তাদের লক্ষ্য অর্জন সম্ভব নয়। আল-দালি বলেন, সেনা প্রত্যাহার পরিকল্পনা নিয়ে যে অবস্থানে ছিলেন নেতানিয়াহু, এখন তা পুনর্বিবেচনার পথে হাঁটছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন ইসরায়েল ও হামাস শীঘ্রই একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাবে। স্থানীয় সময় রোববার মেরিল্যান্ডের জয়েন্ট বেস এন্ড্রুজে সাংবাদিকদের তিনি বলেন, গাজা নিয়ে আমরা আলোচনা করছি এবং আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই আমরা বিষয়টি সমাধান করব। ট্রাম্প এর আগে ঘোষণা করেছিলেন ইসরায়েল গাজায় 60 দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্ত মেনে নিয়েছে, আর কাতার ও মিশর হামাসের কাছে প্রস্তাবটি পেশ করেছে। হামাসও এতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলেছে তারা যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন এবং বন্দি বিনিময়ের জন্য আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। সরকার রক্ষা নিয়ে বড় বিপদে আছেন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে কেন্দ্র করে উগ্র জাতীয়তাবাদী মিত্রদের হুমকি ও হারেদি বা চরম রক্ষণশীল ইহুদি অংশীদারদের সঙ্গে সেনা নিয়োগ নিয়ে বিরোধ মেটাতে উদ্যোগী হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, নিজের নেতৃত্বাধীন জোট সরকারে ফের দেখা দেওয়া সংকট মোকাবেলায় নেতানিয়াহু একাধিক বৈঠক করছেন, যার লক্ষ্য জোটের ভেতরকার চাপ ও ভাঙন ঠেকানো। ইসরায়েলের সম্প্রচার সংস্থা ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু আশঙ্কা করছেন হামাসের সঙ্গে যদি নতুন করে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হয় তাহলে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভির আবারও তার উগ্র জাতীয়তাবাদী দলকে সরকার থেকে সরিয়ে নিতে পারেন। চলতি মাসের শুরুর দিকে তিনি তার কট্টর ডানপন্থী মিত্র অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে এ ধরনের চুক্তির বিরোধিতায় সরকারের ভেতরেই জোট গঠনের আহ্বান জানান। গাজায় হামাসকে ক্ষমতায় রেখেই যদি কোনো সমঝোতা চুক্তি হয় তাহলে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন নেতানিয়াহুর এই দুই কট্টর ডানপন্থী মন্ত্রী। তাদের দাবি, এর আগেও তারা একাধিকবার হামাসের সঙ্গে হতে যাওয়া চুক্তি আটকে দিয়েছেন। এখন দোহায় 60 দিনের যুদ্ধবিরতির লক্ষ্যে জোরালো আলোচনা চলাকালে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আশঙ্কা বেন গাভির ফের জোট সরকার ছেড়ে দিতে পারেন। বেন গাভিরের এই সম্ভাব্য পদত্যাগ যাতে সরকারে অস্থিরতা তৈরি না করে তা নিশ্চিত করতেই নেতানিয়াহু উগ্র জাতীয়তাবাদী মিত্র এবং অংশীদারদের সঙ্গে বৈঠক করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ লক্ষ্যে নেতানিয়াহু শনিবার রাতে বেন গাভির ও বেজালেল স্মোট্রিচের সঙ্গে বৈঠক করেন। ধারণা করা হচ্ছে বেন গাভিরকে জোটে রাখার চেষ্টা এবং তিনি পদত্যাগ করলেও স্মোট্রিচ যাতে একই পথে না হাঁটেন সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এই বৈঠকের আয়োজন। ইসরায়েলের হাইফা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ বেঞ্জামিন মিলার বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল কিছুই করতে পারেনি, পারবেও না। বেঞ্জামিন মিলারকে প্রশ্ন করা হলে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল কিছু করতে পারে কিনা তিনি এক কথায় বলেন, না, পারে না। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র অস্ত্র সহায়তা বন্ধ করে দেয় তাহলে ইসরায়েল গভীর সংকটে পড়বে। এদিকে আন্তর্জাতিক সম্পর্কের বিশিষ্ট তাত্ত্বিক স্টিফেন ওয়াল্টের মতে, ইসরায়েলকে আঞ্চলিক শক্তি বা প্রভাবশালী দেশ বলা যাবে না, কারণ সত্যিকারের আঞ্চলিক শক্তিগুলো এতটাই শক্তিশালী হয় যে তাদের জন্য কোনো প্রতিবেশী হুমকি সৃষ্টি করতে পারে না এবং কেউ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে না, এমন আশঙ্কাও তার থাকে না। তিনি স্পষ্ট করে বলেন, কিন্তু ইসরায়েল এই মানদণ্ড পূরণে সক্ষম নয়, বরং ইয়েমেন কিংবা গাজায় হামাসের মতো দলগুলো প্রায় 2 বছরের যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের পরও ইসরায়েলকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে। স্টিফেন ওয়াল্ট উল্লেখ করেন, পশ্চিম তীর ও বায়তুল মুকাদ্দাস দখল, গাজা যুদ্ধ এবং ফিলিস্তিনি গণহত্যার কারণে বিশ্বে ইসরায়েল একটি আগ্রাসী ও দখলদার শক্তি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। মিলার ও ওয়াল্টের সঙ্গে একাত্ম হয়ে মার্কিন সংবাদ মাধ্যম ফরেন পলিসি বলেছে, ইসরায়েলের প্রযুক্তিগত উন্নয়নের পেছনে মূল অবদান যুক্তরাষ্ট্রের। প্রতি বছর তারা যুক্তরাষ্ট্র থেকে $3.8 বিলিয়ন সামরিক সহায়তা পায় এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক পরিসরে অন্ধ সমর্থন উপভোগ করে। আন্তর্জাতিক বিষয়াদি বিশ্লেষণকারী পত্রিকা মডার্ন ডিপ্লোমেসি বলেছে, যেসব দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রেখেছে তারা এই সম্পর্ক রেখেছে মূলত পশ্চিমা চাপে, ইসরায়েলের প্রভাব ও হেজেমনির কারণে নয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।